আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এক বছরের মধ্যেই জুলাই সংশ্লিষ্ট সব মামলার বিচার শেষ হবে। চিফ প্রসিকিউটর, ট্রাইব্যুনালের সংখ্যা, প্রসিকিউশন ও তদন্ত সংস্থায় জনবল বাড়ানোর তাগিদ। প্রধানমন্ত্রীর সাথে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক। সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সভা। প্রার্থী চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতি পদে। গ্যাস সংকটে অর্ধেকে নেমেছে শিল্প কারখানার উৎপাদন। সীমিত পরিসরে চলছে সাভার ও আশুলিয়ার প্রতিষ্ঠানগুলো। বাজার হারানোর আশঙ্কা ব্যবসায়ীদের। সিলেটে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ নাসির উদ্দিন পাটোয়ারির, নাকচ পুলিশের। এবং জুলাই বিপ্লবের এই দিনে ডিবি হেফাজত থেকে মুক্তি পান ৬ সমন্বয়ক। আন্দোলনের দায় চাপিয়ে নিষিদ্ধ করা হয় জামায়াত শিবিরকে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। জুলাই গণ আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয় ২০২৪ সালের সেপ্টেম্বরে। এরই মধ্যে ৬ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক পুলিশ প্রধান, জাসদ সভাপতি ইনু সহ ৬২ জনকে সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলমান রয়েছে আরও প্রায় ৪০টি মামলা। আগামী এক বছরের মধ্যেই জুলাই সংশ্লিষ্ট সব মামলার বিচার কাজ শেষ হবে বলে আশাবাদী চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তবে এজন্য ট্রাইব্যুনালের সংখ্যা এবং প্রসিকিউশন ও তদন্ত সংস্থায় জনবল বাড়ানো জরুরি বলে জানান তিনি। জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের বিচারের সবশেষ অবস্থা জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ২৪ জুলাই ছাত্র জনতার গণ আন্দোলন দমাতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি চালায় পুলিশ। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী সংঘাতে নিহতের সংখ্যা ১৪০০। যদিও সরকারের হিসেবে এ সংখ্যা প্রায় ৮৫০। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন প্রায় ২৫,০০০। শেষ পর্যন্ত ৫ আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই বছরের সেপ্টেম্বরে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই মানবতাবিরোধী অপরাধে প্রথম মামলা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। শুরু হয় ভুক্তভোগীদের একের পর এক অভিযোগ দায়ের। ট্রাইব্যুনালে ২০০-এরও বেশি অভিযোগ জমা পড়ে শেখ হাসিনার বিরুদ্ধে। সব মিলিয়ে তদন্ত সংস্থায় অভিযোগ রেজিস্ট্রিভুক্ত হয় ৫৯০টি। যাচাই বাছাই শেষে ৫৯০টি অভিযোগ একীভূত করে ১০৯টিতে আনা হয়। এরই মধ্যে ট্রাইব্যুনাল আইনেও আনা হয়েছে কিছু প্রয়োজনীয় সংশোধনী। প্রথমে টিনশেড ভবনে বিচার কাজ শুরু হলেও ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার শেষে সেখানে স্থানান্তর করা হয়। পরে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হয় আরও একটি। ১৭ অক্টোবর বিচার কাজ শুরুর দিনেই শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ শীর্ষ পর্যায়ের মোট ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়ে গত বছরের ২৫ মে শুরু হয় জুলাইয়ে মানবতাবিরোধী প্রথম মামলার বিচার কাজ। অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। বেশি বড় একটা লাভ নেই, আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। হত্যার হুমকির ওই ফোনালাপের সূত্র ধরে আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এটি পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম কোনো মামলার রায়। এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ, এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। জুলাইয়ে মানবতাবিরোধী মামলার প্রথম রায় ঘোষণা করা হয় গত বছরের ১৭ সেপ্টেম্বর। রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেয়া হয় ৫ বছরের কারাদণ্ড। এ পর্যন্ত ৬টি মামলার রায়ে সাজা দেয়া হয়েছে ৬২ জনকে। এদের মধ্যে ১৬ জনকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড। পলাতক রয়েছেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪২ জন। সবচেয়ে সন্তুষ্টির জায়গা, প্রাপ্তির জায়গা যে আমরা এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের আত্মার প্রতি আমরা সম্মান জানিয়ে এবং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা স্বরূপ আমরা এই মামলাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত এবং বিচারের
প্রক্রিয়া আমরা হাতে নিয়েছি এবং ইতিমধ্যে আমরা 6টা মামলার জাজমেন্ট হয়েছে। আগামী বছরের আগস্টের আগেই জুলাইয়ে মানবতা বিরোধী সব মামলার বিচার শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর। জুলাই সংক্রান্ত যত মামলা আছে সেগুলোর রিপোর্ট সম্পন্ন করা এবং বিচার সম্পন্ন করা আগামী 1 বছরের মধ্যে আমরা আপ্রাণ চেষ্টা করব যে জুলাই মামলা যাতে আর এটা নিয়ে যেন বছরের পর বছর না যায়। তবে বিচারের মাধ্যমে দায়বদ্ধতা নিশ্চিতের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা যৌক্তিক সময়ে শেষ করতে বাড়াতে হবে ট্রাইব্যুনালের সংখ্যা ও জনবল। আমরা 20 জন প্রসিকিউটর, আমরা কিন্তু একদিকে প্রসিকিউশনে কোর্টে আমরা দায়িত্ব পালন করি, পাশাপাশি ইনভেস্টিগেশনেও আমাদের পার্ট টাইম আমাদের ইনভেস্টিগেশনে আমাদের সময় দিতে হয়। এই প্রসিকিউশন সংখ্যা অবশ্যই বাড়াতে হবে এবং আমাদের ইনভেস্টিগেশনে আমাদের যারা পুলিশ কর্মকর্তারা যারা কাজ করছে, এই 22 জন দিয়ে সারা বাংলাদেশের ইনভেস্টিগেশন আপনি শেষ করতে পারবেন। খুব সঙ্গত কারণেই ইনভেস্টিগেশন এজেন্সিতে আমাদের পুলিশের ইনভেস্টিগেটিং অফিসারের সংখ্যা বাড়াইতে হবে, প্রসিকিউটরের সংখ্যা বাড়াইতে হবে, ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়াইতে হবে। চিফ প্রসিকিউটর বলেন, জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের বিচার এখন শুধু কয়েকটি মামলার রায়ে সীমাবদ্ধ নয়। গত 17 বছরের অপশাসনে মানবতা বিরোধী অপরাধের সব অভিযোগের আইনগত নিষ্পত্তিই এখন বিচার প্রক্রিয়ার মূল লক্ষ্য। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। সচিবালয়ে সকাল 9টার পর এ বৈঠক শুরু হয়। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এ সময় আলোচনা হয়। বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। গত 30 জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গোর। রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়ন, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে সন্ধ্যায় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনী আলোচনার প্রধান বিষয় হতে পারে। রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের চেয়ারম্যান তারেক রহমানের উপর ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির একাধিক নেতা। গ্যাস সংকটে অর্ধেকে নেমেছে শিল্প কারখানার উৎপাদন। সীমিত পরিসরে চলছে সাভার ও আশুলিয়ার প্রতিষ্ঠানগুলো। দিন বা রাতের অধিকাংশ সময় বন্ধ থাকছে অনেক কারখানা, আর তাতে গত 10 দিনে $350 মিলিয়ন ক্ষতির সংখ্যা ব্যবসায়ীদের। দ্রুত জ্বালানি সমস্যার সমাধান না হলে উৎপাদনের অভাবে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার হারানোর কথা বলছেন ব্যবসায়ী নেতারা। সাভার ও আশুলিয়ার শিল্প কারখানা ঘুরে তরিক ইসলামের রিপোর্ট। আমি এখন রয়েছি আশুলিয়ার একটি স্পিনিং মিলে। আগে যেখানে শ্রমিকের কর্মযজ্ঞ এবং মেশিনের শব্দে মুখরিত থাকতো, এখন সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা। সারি সারি যন্ত্রপাতির এমন চিত্র দেখে মনে হতে পারে এটি বন্ধ কিংবা পরিত্যক্ত শিল্প প্রতিষ্ঠান, অথচ শুধুমাত্র গ্যাসের অভাবে অধিকাংশ সময় বন্ধ থাকে উৎপাদন কার্যক্রম। মুকুল হোসেন আশুলিয়ার একটি শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা জানালেন, গত কয়েকদিনের গ্যাস সংকটে তাদের উৎপাদন কমেছে প্রায় 75%। এদিকে পুরা মেশিন বন্ধ, ওই ফ্লোরে আছে ওই ফ্লোরে বন্ধ, পুরা বন্ধ। এদিকে ব্যাক সাইড এদিকে বন্ধ। আমাদের এখানে 240 ব্যাগ প্রোডাকশন হয়, সেখানে প্রোডাকশন হলো 80 ব্যাগ থেকে 100 ব্যাগ, সর্বোচ্চ 110 ব্যাগ। প্রতিষ্ঠানটির মালিক জানান, কারখানা চালু রাখতে বিকল্প উপায়ে চলছে উৎপাদন। জ্বালানি সংকটে দীর্ঘমেয়াদে কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি নিয়ে কথা বলেন এই ব্যবসায়ী। খুব সংকীর্ণ অবস্থা, লোকজন বসে আছে, কর্মচারীদের বসায় বসে টাকা দেওয়া হচ্ছে, কোনো প্রোডাকশন নাই। যে প্রোডাকশন হচ্ছে এটা দিয়ে পুরো মিলকে কভারেজ দেওয়া যাচ্ছে না। একটা সেকশন চালাই, একটা বন্ধ রাখি, একটা চালাই, একটা বন্ধ রাখি, এভাবে কিছু আমরা উৎপাদন করতে যাচ্ছি। এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে তো এই মিলগুলো সার্ভাইভ করতে পারবে না। কারণ হচ্ছে আপনি জানেন এগুলো ইনভেস্টমেন্ট অনেক, ব্যাংকের লোন হচ্ছে, ইন্টারেস্ট দিতে হচ্ছে। প্রোডাকশন কম হওয়া মানে ব্যাংকে ইন্টারেস্ট দিতে পারবো না। এদিকে গ্যাস সংকটে উৎপাদন ও রপ্তানি ব্যয় বেড়ে যাওয়ার বাস্তবতা তুলে ধরেন বিকেএমই এর সভাপতি মুহাম্মদ হাতেম। উৎপাদন করতে পারছি না মানে আমি টাইমলি শিপমেন্ট করতে পারবো না। টাইমলি শিপমেন্ট করতে না পারলে আরেকটা বড় ধরনের খরচ নেমে আসে। বায়ার তখন বলে আমাকে এয়ার শিপমেন্ট করতে। তো এয়ার শিপমেন্ট করা মানে হচ্ছে আমার টোটাল ভ্যালুর 50 to 60% নাই। বেতন না দিতে পারলে এক তো হলো আইনের ব্যত্যয়, শ্রমিক অসন্তোষ তৈরি হবে। আবার অপর দিকে আমার বায়াররাও কিন্তু আবার যে এখন এত সচেতন বা এত কঠিন হয়ে গেছে যে আমি টাইমলি যখন বেতনটা দিতে পারছি না, তখন কিন্তু তারা আমার অর্ডার
প্লেসিং বন্ধ করে দিচ্ছে। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট। চলমান সংকটের চাহিদার অনুপাতে সরবরাহ প্রায় 270 কোটি ঘনফুট। গত 21 জুলাই মহেশখালীর এলএনজি টার্মিনালে দুর্ঘটনায় গ্যাস সরবরাহ দাঁড়িয়েছে চাহিদার অর্ধেক প্রায় 200 কোটি ঘনফুটে। এখানকার ব্যবসায়ীরা বলছেন দিন কিংবা রাত অধিকাংশ সময় গ্যাস ও জ্বালানির অভাবে বন্ধ রাখতে হচ্ছে তাদের এই শিল্প প্রতিষ্ঠান। দ্রুত জ্বালানি সমস্যার সমাধান না হলে বড় ক্ষতির আশঙ্কা করছেন এ খাতের ব্যবসায়ীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, আশুলিয়া, সাভার। সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে দলটির গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে জৈন্তাপুর উপজেলায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্টেটাসে নাসির উদ্দিন পাটোয়ারি জানান, জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে তার গাড়িবহরে হামলা চালানো হয়। হামলাকারীরা একটি মাইক্রোবাসের কাঁচ ভাঙচুর করে। ভাঙা কাচে নাসির উদ্দিন পাটোয়ারি ও তার সঙ্গে থাকা আরও একজন আহত হন। তবে হামলার অভিযোগ নাকচ করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম মোল্লা বলেন, হামলার অভিযোগ সম্পূর্ণ ভুয়া। সমাবেশ শেষে এনসিপির নেতারা নিরাপদেই জৈন্তাপুর ত্যাগ করেছেন। তাদের নিরাপত্তায় পুলিশ সদস্যরা সঙ্গে ছিলেন। এ ঘটনায় রাত পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়েরের তথ্য পাওয়া যায়নি। আমরা তো ওনাদেরকে সসম্মানে গাড়িতে উঠে দিচ্ছি। আর হরিপুর থেকে তো আমরা স্কোর দিয়ে নিয়ে আসছি জৈন্তা গেটে। 1 সেকেন্ডের জন্য ওনার দাঁড়ায় না এটা কোথাও, যে একটা ইনসিডেন্ট হচ্ছে। আমার পিছনে আমার সেকেন্ড অফিসার ছিল প্রোটোকলে, আমি ছিলাম। যে দেখেন হলো আমার হাতে হলো ইটটা হলো অনেক জোরে হলো আইসা লাগে, এবং প্রথমে হলো গ্লাসটা ভেঙে আমার সাথে যে আমার সহযোগী ছিল সে অনেক রক্তাক্ত হয়েছে, এবং ওইটার পরে আবার আমার কাছে এসেছে। গাড়িতে ইটটা এখনো আছে। এটা আমি পার্সোনাল জায়গা থেকে তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, আপনি মস্ত বড় একটা ভুল করেছেন। আমাদের জীবন নিরাপদ না যে আপনার শাসন আমলে, এটা আজকে বাস্তবায়ন হলো। যদি মাথায় ইটটা হাতে না লেগে মাথা লাগতো তাহলে এতক্ষণ আমি জীবিত থাকতাম না। প্রশাসন তাদের জায়গা থেকে আমরা দেখেছি সর্বোচ্চ চেষ্টাও করেছে। প্রোগ্রাম পথসভা শেষ করে গাড়ি নিয়ে মুভ করার পরে 200-300 মিটার পর যখন খালি রাস্তা আসে, অন্ধকার থেকে এই ইটটা মারা হয়। যে কোনো অ্যাঙ্গেল থেকে ইটটা এমন ভাবে মানে তীক্ষ্ণ তির্যক ভাবে আসে, ট্রায়াঙ্গুলার হয়ে, যে কোনো জায়গা থেকে একটা মানুষের মাথায় যদি ওইটুকু স্পিডে এসে লাগে, তার মানে একটা মানে হতাহত হয়ে যাবে। আপনারা দেখলে বুঝবেন, পুরো গ্লাস ভেঙে পড়ে আছে। আর পুলিশ একটা কথা বললে হয়েছে। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। দীর্ঘ 16 বছরের শাসনের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ 2024 সালের 1 আগস্ট যেন বিস্ফোরিত হয়েছিল রাজপথে। জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি, শিক্ষক নাগরিক সমাজের প্রতিবাদ, ডিবি হেফাজত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি আর সাধারণ মানুষের রাজপথে নেমে আসা, সব মিলিয়ে বদলে যেতে শুরু করে দেশের রাজনৈতিক বাস্তবতা। আর আন্দোলনের দায় চাপিয়ে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে সরকার। ঘটনাবহুল সেই 1 আগস্টই যেন শুরু করেছিল আওয়ামী লীগের পতনের শেষ কাউন্টডাউন। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। একদিকে রাজপথে প্রতিবাদের ঢেউ, অন্যদিকে রাষ্ট্রীয় দমন পীড়নের চাপ। জুলাই জুড়ে বাংলাদেশ দেখেছে এক অভূতপূর্ব গণ আন্দোলন। আর 1 আগস্ট এসে সেই আন্দোলন নেয় নতুন মোড়। সরকারের কঠোর অবস্থান, গ্রেফতার, হামলা আর প্রাণহানির ভয় উপেক্ষা করে রাজপথে নামে হাজারো মানুষ। শিক্ষার্থী থেকে শিক্ষক, অভিভাবক থেকে সংস্কৃতিকর্মী, ধীরে ধীরে যুক্ত হতে থাকে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে পালিত হয় রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। 1 আগস্ট রোজ বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হলো রিমেম্বারিং আওয়ার হিরোজ। দেশব্যাপী শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, গ্রাফিতি অঙ্কন, মশাল মিছিল সহ নানা কর্মসূচি চলে। শোক আর প্রতিবাদের মধ্য দিয়ে নতুন প্রজন্ম জানিয়ে দেয়, স্মৃতি মুছে ফেলা যাবে না। শিক্ষার্থীদের ওপর সহিংস আচরণ বন্ধ ও তাদের নিরাপত্তার দাবিতে রাজপথে নামেন শিক্ষক, বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। ছাত্রদের আন্দোলন
ধীরে ধীরে পরিণত হয় সর্বস্তরের মানুষের প্রতিবাদে। এই যে মিথ্যাচার নির্ভর সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, তার থেকে সরে আসতে হবে। ক্রমেই বাড়তে থাকা জনচাপের মুখে এদিন ডিবি কার্যালয় থেকে মুক্তি দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে। একই দিনে আন্দোলনের পেছনে জামাত ও ইসলামী ছাত্র শিবিরের সম্পৃক্ততার অভিযোগ তুলে নির্বাহী আদেশে সংগঠন দুটিকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। কিন্তু তখনও স্পষ্ট ছিল না মাত্র 4 দিনের মধ্যেই বদলে যাবে রাজনৈতিক দৃশ্যপট, পতন ঘটবে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। তখনও কঠোর অবস্থানে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিল সরকার। আজকে যে প্রাণহানিগুলি ঘটল, যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? ধ্বংসযজ্ঞ, হত্যাকাণ্ড চালিয়েছে। অন্যদিকে রাজপথে বাড়তে থাকে ছাত্র জনতার উপস্থিতি, আর ক্ষমতাসীন দলের মাঠ পর্যায়ের দুর্বলতায় স্পষ্ট হতে থাকে পরিবর্তনের আভাস। 2024 সালের 1 আগস্ট তাই শুধু একটি দিন নয়, এটি ছিল ইতিহাসের এক সন্ধিক্ষণ, যেদিন শুরু হয়েছিল এক দীর্ঘ স্বৈর শাসনের শেষ অধ্যায়ের কাউন্টডাউন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি মার্কিন F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলট অক্ষত রয়েছেন। স্থানীয় সময় শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্কিন মেরিন কোর জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত হওয়ার আগে F-35B স্টেলথ ফাইটার থেকে পাইলট ইজেক্ট করেন। এ ঘটনায় তিনি আঘাত পেলেও তা গুরুতর নয়। শুক্রবার সান দিয়েগোর মিরামার বিমান ঘাঁটির কাছে জেট বিমানটি বিধ্বস্ত হয়। মেরিন কোর এক বিবৃতিতে জানিয়েছে, পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে এসেছেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। সান দিয়েগো ফায়ার সার্ভিস বিভাগের মুখপাত্র ক্যান্ডিস হেডলি বলেন, দুর্ঘটনাস্থলের কাছে আগুন নেভাতে দমকল কর্মীরা কাজ করছেন। এ বিষয়ে আর কোনো অতিরিক্ত তথ্য জানাননি তিনি। লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের দাবি নাকচ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটি জানিয়েছে, এই নৌপথে চলাচলের জন্য কোনো ধরনের টোল আদায় করা হবে না। সৌদি আরবের সঙ্গে উত্তেজনার মধ্যে নৌপথে টোল আদায়ের গুঞ্জন ছড়িয়ে পড়ায় মধ্যে এক বিবৃতিতে তাদের অবস্থান পরিষ্কার করল হুথি। স্থানীয় সময় শনিবার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইয়েমেনের হুথি পরিচালিত সামুদ্রিক সমন্বয়কারী সংস্থা বাব এল মানদেব প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের উপর শুল্ক আরোপের পরিকল্পনার কথা অস্বীকার করেছে। সংস্থাটি বলেছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এই কৌশলগত জলপথ উন্মুক্ত রয়েছে। এইচওসিসি শিপিং কোম্পানিগুলোকে অননুমোদিত ব্যক্তি বা সংস্থাকে কোনো অর্থ প্রদান বা কোনো তথ্য সরবরাহ না করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। এবার খেলার খবর। তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত পিছু হটলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। বিশ্বকাপ সহ মূল প্রতিযোগিতাগুলোর শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনাটি শেষ পর্যন্ত বাতিল করেছেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, উয়েফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশন এই 3 সংস্থাই একযোগে ইনফান্তিনোর প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেয়। সংস্থাগুলোর মোট ভোটের সংখ্যা 136, অথচ পরিকল্পনাটি পাশ করাতে ইনফান্তিনোর প্রয়োজন ছিল 106টি ভোট। ফলে ভোটাভুটিতে নিশ্চিত পরাজয়ের আশঙ্কাতেই পিছু হটতে বাধ্য হন তিনি। এক বিবৃতিতে ইনফান্তিনো স্বীকার করেন, এই প্রকল্পটি এমন বিভাজন তৈরি করেছে যা ফুটবলের মূল উদ্দেশ্যের পরিপন্থী। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফার পরবর্তী নির্বাচন, যেখানে আবারও সভাপতি পদে লড়াই করার কথা রয়েছে ইনফান্তিনোর। তবে পুনর্নির্বাচনের ঠিক
আগ মুহূর্তে এমন ঘটনা তার জন্য বড় ধরনের রাজনৈতিক ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। 1 বছরের মধ্যেই জুলাই সংশ্লিষ্ট সব মামলার বিচার শেষ হবে। চিফ প্রসিকিউটর, ট্রাইব্যুনালের সংখ্যা, প্রসিকিউশন ও তদন্ত সংস্থায় জনবল বাড়ানোর তাগিদ। প্রধানমন্ত্রীর সাথে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক। সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সভা। প্রার্থী চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতি পদে। গ্যাস সংকটে অর্ধেকে নেমেছে শিল্প কারখানার উৎপাদন। সীমিত পরিসরে চলছে সাভার ও আশুলিয়ার প্রতিষ্ঠানগুলো। বাজার হারানোর আশঙ্কা ব্যবসায়ীদের। সিলেটে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ নাসির উদ্দিন পাটোয়ারির, নাকচ পুলিশের। এবং জুলাই বিপ্লবের এই দিনে ডিবি হেফাজত থেকে মুক্তি পান 6 সমন্বয়ক। আন্দোলনের দায় চাপিয়ে নিষিদ্ধ করা হয় জামায়াত শিবিরকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।